এভরিওয়ান, আজকে প্রিপোজিশনের উপরে আমাদের 4 নম্বর ক্লাস। এই প্রিপোজিশন ক্লাস ওই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সবথেকে সুইটেবল যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। বিশেষ করে আমাদের সামনে যেটা ঝাড়খণ্ড টেট আসতে চলেছে, তারপরে আমাদের সামনে একটা গ্রাম পঞ্চায়েত আসতে চলেছে, তারপরে আমাদের সামনে যেগুলো বিহার স্টেট রয়েছে, তার সঙ্গে যত রকমের WBPSC SSCর ওয়ান ডে যেগুলো এক্সামগুলো হয়, ওই সমস্ত ওয়ান ডে এক্সামে যদি ইংলিশ সিলেবাসে থাকে আর প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে না, এটা হতেই পারে না। উইদাউট প্রিপারেশন কোশ্চেন, দ্য কোশ্চেন ইজ ইনকমপ্লিট। তো আমরা প্রিপোজিশন নিয়ে বেশ করে এর আগে 3টার মতো ক্লাস করে ফেলেছি। এই গত 2টো ক্লাসে যেটা আমরা বারবার আলোচনা করছি কি, যে আমরা কিছু স্পেসিফিক ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। এই ওয়ার্ডটা বেশিরভাগ কি ভার্ব ফর্ম। এর ভার্বের পরে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখো কাকে ফলো করছে, মানে ফলো নয়, এরপরে যে ওয়ার্ডটা, যেটা ধরো যে নাউনটা থাকছে, তো এই নাউনটা কি থাকলে তার আগের প্রিপোজিশনটা বসবে। ঠিক আছে, এখানে আমাদের 2টো ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা ইম্পর্টেন্ট যেটা ভার্ব, এবং প্রিপোজিশনের পরে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা বেশ 2টো ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের বেশ কিছু রকম ওয়ার্ড রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে যেই জিনিসটা আমি তোমাদের পিডিএফে নিয়ে এসেছি এর বাইরে কিছু করতে যেও না আপাতত। তারপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেখানে কত রকমের কীভাবে ইউজ হয়েছে ওখানে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম ওয়ার্ড রয়েছে, দেখো অ্যাগ্রি। অ্যাগ্রি কি একটা ভার্ব ওয়ার্ড। তো অ্যাগ্রির পরে কি হয়, উইথও হয়, অ্যাগ্রির পরে টুও হয়, অ্যাগ্রির পরে ওয়ানও হয়। তো আমাকে মনে রাখতে হবে অ্যাগ্রির পরে উইথ তখনই হবে যদি আমি কোনো ব্যক্তির কথা বলি, যদি কোনো আমি পার্সনের কথা বলি, তাহলেই কিন্তু অ্যাগ্রি উইথ কথাটা হবে। আর অ্যাগ্রির পরে টু তখনই হবে যখন আমরা কোনো জিনিসের জন্য আমরা বলি, বা কোনো প্রস্তাবে বা কোনো জিনিসের জন্য বলি, ঠিক আছে, যখন থিংসের জন্য বলি, সেটা হবে অ্যাগ্রি টু। আর অ্যাগ্রির পরে ওয়ান তখনই হবে যখন আমরা কোনো ক্লজ, কোনো পয়েন্ট, ঠিক আছে, কোনো শর্তর কথা উল্লেখ করব, তখন আমাদের কী হবে, অ্যাগ্রি ওয়ান হবে। এর উপরে দেখো আমি কয়েকটা উদাহরণও দিয়ে দিয়েছি, উদাহরণটা দেখে নাও। দেখো, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ হিম, দেখো হিম পার্সন আছে। সি ক্যান নট অ্যাগ্রি উইথ হার প্যারেন্টস, পার্সন আছে। অ্যাগ্রি টু, দেখো প্রপোজাল, আমি আগে বললাম অ্যাগ্রি টু কার ক্ষেত্রে বসবে, কোনো জিনিস যেটা বেশিরভাগ প্রস্তাব জিনিসটা বোঝাবে আর কি, ঠিক আছে, তাহলে হি ফাইনালি অ্যাগ্রি টু মাই প্রপোজাল। আচ্ছা, কমিটেড অ্যাগ্রি টু দ্য নিউ রুলস, ঠিক আছে, দেখো প্রস্তাব মানে প্রপোজাল। তারপরে কোনো রুলস রেগুলেশন, এগুলোর ক্ষেত্রে আমাদের কি বসছে, আমাদের অ্যাগ্রি টু বসছে, ঠিক আছে। আর অ্যাগ্রি ওয়ান, দেখো উই শ্যাল অ্যাগ্রি ওয়ান দিস স্পেসিফিক পয়েন্ট, পয়েন্ট মানে শর্ত, ক্লজ, ঠিক আছে। দে কুড নট অ্যাগ্রি ওয়ান দ্য কন্ট্রাক্ট ক্লজ, ঠিক আছে। দেখো কত সুন্দর করে বলা আছে। আচ্ছা, ওই জিনিসটা তোমাদের ক্লিয়ার আছে। বাস অ্যাগ্রি দিয়ে এই কয়েকটাই মনে রাখবা, এর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। তারপরে দেখো, অ্যাংরি মানে রাগ, অ্যানয়েড মানে বিরক্ত। এই 2টো ওয়ার্ড এমন একটা ওয়ার্ড, এরপরে উইথও বসে, এরপরে অ্যাটও বসে। উইথ বসে তার ভেবে নিতে হবে তার সামনের কথা বলছে, অ্যাট যখন বসছে তখন কোনো জিনিসের কথা বলছে, ঠিক আছে। তো দেখো, দ্য টিচার ইজ অ্যাংরি উইথ, তার মানে নিশ্চয়ই কোনো স্টুডেন্ট হবে, কোনো পার্সন হবে। অ্যানয়েড উইথ পার্সন হবে, দেখো ব্রাদার। অ্যাংরি অ্যাট সামথিং, দেখো কি সাডেন ডিলে, আমাকে সামথিং বোঝাচ্ছে, এটা পার্সন বোঝাচ্ছে না। অ্যানয়েড অ্যাট লাউড নয়েজ, এটা আমাদের কী বোঝাচ্ছে বলো তো, সামথিং বোঝাচ্ছে, কোনো পার্সন বোঝাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ডিসগাস্ট, ভেক্সড আর এক্সাসপেরেটেড, এগুলো সবই মানে কি বলতো, বিরক্ত প্রকাশ বা হতাশা প্রকাশ। উইথ তখন হবে যখন পার্সন বলবে, আর অ্যাট তখন হবে যখন সামথিং বলবে। দেখো এর উদাহরণ দিয়ে রেখেছি আমি নিচে। দ্য পাবলিক ইজ ডিসগাস্ট উইথ, তার মানে কোনো পার্সন বলছে, তাই না, পলিটিশিয়ান মানে কি পার্সন। ডিসগাস্ট অ্যাট কোনো জিনিস বলছে, সামথিং মানে পোর কোয়ালিটি অফ ফুড। ভেক্সড উইথ, দেখো কেয়ারলেস স্টাফ, সামথিং বলছে, সামওয়ান বলছে, মানে পার্সন বলছে। ভেক্সড অ্যাট সামথিং বলছে, ফেলিয়ার। দেখো এক্সাসপারেটেড উইথ, তার মানে কোনো মানে সামওয়ান বলছে। টোডলার মানে যেহেতু হামাগুড়ি দিয়ে হাঁটে, ঠিক আছে। এক্সাসপারেটেড অ্যাট মানে সামথিং ইরর, দেখো সামথিং বলছে। কত সুন্দর এবং খুব তাড়াতাড়ি মনে থাকবে, তোমাদের এরকম ডায়াগ্রাম তৈরি করা হয়েছে সুবিধার্থে আর কি। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, এবার যে ওয়ার্ডটা আছে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার ওয়ার্ডটা কি পরিচিতি। দেখো ফ্যামিলিয়ারের পরে টু বসে যখন কোনো সামওয়ান বোঝায়, আর ফ্যামিলিয়ার পরে উইথ বসে যখন কোনো সামথিং বোঝায়। এর আগে আমরা যতগুলো ওয়ার্ড পড়লাম ওখানে কী লক্ষ্য করলাম বলো তো, উইথ কথাটা কার সঙ্গে আসছে, কোনো পার্সনের সঙ্গে আসছে,
আর অ্যাট কথা কার সঙ্গে আসে, কোনো সামথিংয়ের সঙ্গে আসে। কিন্তু এই ক্ষেত্রে উল্টো দেখলাম, তাই না, যে ফ্যামিলির ক্ষেত্রে উল্টো দেখলাম যে টু কথাটা আসছে পার্সনের ক্ষেত্রে, উইথ কথাটা আসছে সামথিংয়ের ক্ষেত্রে। এখানে উদাহরণ দেওয়া আছে দেখো, যে হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার টু মি, দেখো পার্সন, ফ্যামিলিয়ার টু দেম পার্সন, ফ্যামিলিয়ার উইথ সফটওয়্যার সামথিং, ফ্যামিলিয়ার উইথ রুলস সামথিং। বুঝতে পারছো? তারপর দেখো পার্ট নিয়ে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে পার্ট ফ্রম যখন বলবো তখন সামওয়ান বলবো, পার্ট উইথ যখন বলবো তখন সামথিং বলবো। দেখো পার্ট ফ্রম ডিয়ার ফ্রেন্ড সামওয়ান, পার্ট ফ্রম হার ফ্যামিলি পার্সন সামওয়ান, এ মিজার নেভার ওয়ান্টস টু পার্ট উইথ হিজ মানি সামথিং, পার্ট উইথ মাই ফেভারিট বুক সামথিং। তার মানে পার্ট মানে আলাদা হওয়া, ফ্রম বললে কোনো মানুষের থেকে আলাদা হওয়া, আর উইথ বললে কোনো জিনিস থেকে আলাদা হওয়া। ঠিক আছে, আশা করি মনে থাকবে। তারপর দেখো টেক লিভ, বিদায় নেওয়া। টেক লিভের পর অফ তখন দেবো যখন কোনো আমাকে সামন ব্যক্তি বলবে, আর ফ্রম তখন দেবো যখন কোনো প্লেস বলবে। দেখো টেক লিভ অফ ইউ নাও সামন বলছে, লিভ অফ দ্য হোস্ট যে অতিথির কথা বলা হচ্ছে, তাই না, সামন। টেক লিভ ফ্রম অফিস সামথিং, ফ্রম স্কুল টুডে, দেখো সামথিং। আশা করি বুঝতে পারছো, ওইরকমভাবে সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে, লেখা হয়েছে পিডিএফে। তারপরে কিছু স্পেসিফিক ওয়ার্ড এবং নোট কিছু রয়েছে, দেখো তো ভালো করে খেয়াল করো যে ওয়ার্ড যখন পজিটিভ এবং অ্যাক্টিভ থাকবে আর ওই ওয়ার্ডটা যখন নেগেটিভ বা প্যাসিভ হয়ে যায়। দেখো পে হিড টু, কারো মনোযোগ দেওয়া, মানে ইউ মাস্ট পে হিড টু মাই ওয়ার্নিংস। পে হিড টু সবসময় মনে রাখো, পে হিড টু যেটা ফ্রেজ, এই ফ্রেজটা কিন্তু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তার মানে ইউ মাস্ট পে হিড টু মাই ওয়ার্নিংস, বা হি পেড হিড টু হার অ্যাডভাইস, দেখো মনোযোগ দেওয়া। আবার হিড লেস অফ, দেখো হিড এর এখানে যখন লেস করলাম তখন অফ হয়ে গেল, তার নাকি হি ড্রোভ heedless of the danger, she was heedless of the strict rules, তাই না, বেপরোয়া মানে হয়ে গেল এটা। হিডলেস অফ মানে বেপরোয়া, আর হিড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। ঠিক আছে, সুন্দর করে মনে থাকবে, বারবার করে পড়লে জিনিসটা সহজে মনে থাকবে। দেখো লিসেন টু, আমরা সবাই জানি লিসেনের কথা পরে যে ওয়ার্ডটা বসে কি টু, তাই নাকি প্লিজ লিসেন টু দ্য ইনস্ট্রাকশন, আই লাভ টু লিসেন টু ওল্ড মিউজিক। ক্লিয়ার? এবার অর্থ লিসেনিং যে ওয়ার্ডটা বসবে এখানে কিন্তু কোনো প্রিপোজিশনের দরকার নেই। যেমন হিজ স্পিচ ইজ ট্রুলি ওয়ার্থ লিসেনিং, মানে শোনার যোগ্য। দ্যাট পডকাস্ট ইজ ওয়ার্থ লিসেনিং, এই পডকাস্টটা কি শোনার যোগ্য। ক্লিয়ার? এবার এখানে দেখো বাই ডিন্ট অফ আর বাই ভার্চু অফ। বাই ডিন্ট অফ বলা হয় যে কোনো কঠোর পরিশ্রমের দ্বারা কোনো কিছু বোঝায়, তো বাই ডিন্ট অফ হবে। আর কোনো কিছু ক্ষমতার বলে, ঠিক আছে, ভার্চু মানে গুণ, ক্ষমতা, এই ক্ষমতার বলে বললে ওখানে বাই দ্য কী বলবো, বাই দ্য ভার্চু অফ। দেখো হি সাকসিডেড বাই দ্য ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, দেখো কঠোর পরিশ্রম করেছে বলে কী হয়েছে, ও সফল হয়েছে। এখানে দেখো কঠোর পরিশ্রমের জন্য ডিন্ট অফ নিলাম। তার সি ওন বাই দ্য ডিন্ট অফ পিওর ইফোর্ট, ইফোর্ট মানে প্রচেষ্টা। দেখো এখানে কঠোর পরিশ্রমের কথা বলছে, এখানে কিন্তু ভার্চু দিলে ভুল, এখানে যদি এরকম বলতে হয় যে হি সাকসিডেড বাই দ্য ভার্চু অফ হার্ড ওয়ার্ক, ভুল হয়ে যাবে। ঠিক আছে, কেন এখানে কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে, তাহলে কী হবে, কেবলমাত্র বাই ডিন্ট অফ হবে। ঠিক আছে, আর বাই দ্য ভার্চু অফ, এখানে দেখো দ্য জাজ ওয়ার্ডার বাই দ্য ভার্চু অফ হিজ পাওয়ার, দেখো পাওয়ার, ভার্চু, ভার্চু মানে কি, যে জিনিসটা আমরা ছুতে পারবো না, বুঝতে পারবো, অনুভব করতে পারবো। অ্যাডমিটেড বাই দ্য ভার্চু অফ হিজ হাই র্যাঙ্ক, দেখো এখানে পাওয়ারের কথা বলা হচ্ছে, আশা করি মনে থাকবে, ওরকমভাবে সাজানো হয়েছে। ব্লাইন্ড মানে কি, ব্লাইন্ড মানে অন্ধ, তাই তো। ব্লাইন্ডের পরে ইনও বসে, টুও বসে। ইন কখন বসে বলো তো, যখন কোনো ভালোবাসা, ঘৃণায়, ধর্মে, এগুলো যখন অন্ধ বলবো তখন আমরা ব্লাইন্ড ইন বলবো। তাহলে হি ওয়াজ ব্লাইন্ড ইন লাভ, ব্লাইন্ড ইন হেট্রেড। ঠিক আছে, আচ্ছা, তারপরে ব্লাইন্ড ইন লাভ ধর্মান্ধ, তাহলে বিগোটেড ইন কথাটাও হবে, বিগোটেড ইন মানে কি, ধর্মান্ধ, ধর্মে অন্ধ হয়ে গেছে। টু কথা হবে বলো তো, যখন কোনো ত্রুটির কথা বলা হবে, ড্রব্যাকস, ফ্লজ, এগুলো ত্রুটি, মানে এ মাদার ইজ অফেন ব্লাইন্ড টু হার সন্স ফল্ট। ঠিক আছে, তো কোনো মানে মানুষেরা আচরণের ত্রুটিগত কিছু দেখা দিলে ওখানে ব্লাইন্ড টু কথা উল্লেখ করবো। ঠিক আছে, খুবই সুন্দর, কনফিউজ হওয়ার দরকার নেই। যখন ভালোবাসার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো ঘৃণার ক্ষেত্রে যখন কথাটা ব্লাইন্ড কথাটা উঠবে, ঠিক আছে, সে অন্ধভাবে ভালোবাসে বা অন্ধভাবে ঘৃণা করে, অন্ধভাবে ফলো করে, তখন আমরা বলবো ব্লাইন্ড ইন। আর যদি বলে যে সবসময় বাবা মা কী করে নিজেদের ছেলে মেয়েদের ত্রুটিগুলোকে লুকানোর চেষ্টা করে, মানে যে কোনো বাবা মা তার ছেলেপেলের যে ভুলটা থাকে সে ভুলটার প্রতি সে কি অন্ধ, দেখতে পায় না, তাই না, ওরকম সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু দেবো। আর ব্লাইন্ড ইন মানে যে সত্যিকারই এক চোখে অন্ধ, তা আমি বল ব্লাইন্ড ইন ইজ রাইট আই। ঠিক আছে, আর ব্লাইন্ড অফ তো যখন দেবো তখন দুটো চোখই আর অন্ধ। ঠিক আছে, ক্লিয়ার? ব্লাইন্ড ইন মানে এক চোখে অন্ধ, ব্লাইন্ড অফ মানে দুই চোখে অন্ধ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারবো, ওরকম ডায়াগ্রাম সাজানো আছে। তারপর দেখো কিছু কিছু সুপারফ্লুয়াস আছে। ঠিক আছে, সুপারফ্লুয়াস মানে হচ্ছে এক্সেসিভ, বেশি, বেশি মাত্রায় কোনো কিছু জিনিসই ভালো নয়, তাই না। এখানে যদি বাবা দেখো বিষয়টা হচ্ছে যে গো ইনটু মানি হচ্ছে এন্টার, তাহলে এন্টারের পরে ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কেন, এন্টার মানি হচ্ছে গো ইনটু, তাহলে এন্টার ইনটু মানে কি, এন্টার ইনটু যদি দিলাম, এন্টার ইনটু দিলাম, ঠিক আছে, আর এন্টারের পরিবর্তে আমরা দেখলাম কি গো ইনটু, তাহলে ইনটু ডবল ডবল হয়ে গেল না, তাহলে কি এটা সুপারফ্লুয়াস হয়ে গেল। ঠিক আছে, ভুল হয়ে গেল। তাহলে দেখো অ্যাওয়েট কথার মানি হচ্ছে ওয়েট ফর, বা অ্যাওয়েট, অ্যাওয়েট কথার মানি হচ্ছে কি,
ওয়েট ফর। তো তুমি হয় অ্যাওয়েট কথা বসাও নাহলে ওয়েট ফর কথা বসাও, ঠিক আছে? অ্যাওয়েট ফর কোনো দিন সম্ভব না, হবে না, ঠিক আছে? তারপর দেখো আস্ক ফর মানে হচ্ছে ডিমান্ড, তো কখনো ডিমান্ড ফর হয় না, হয় আস্ক ফর বলো নাহলে ডিমান্ড বলো, ঠিক আছে? বিয়ন্ড মানে লিমিট, তো বিয়ন্ড অফ হয় না, ঠিক আছে? তাহলে অ্যাবভ, অ্যাবভ মানে কি কাস্ট রিলিজনের উপরে, অ্যাবভ ফ্রম কোনো দিন হয় না। টেল টু, এর আগে আমরা বলেছিলাম দেখো সে টু এর পরিবর্তে টেল কথা বলা যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু টেল টু কথাটা উল্লেখ করব নয়। ক্লিয়ার? এখানে কিছু উদাহরণ দেওয়া হয়, দেখো দ্য রেজাল্ট ইজ বিং অ্যাওয়েটেড ফর, অ্যাওয়েটেড ফর কোনো দিনই সম্ভব নয়, কেন? অ্যাওয়েটেড মানে কি ওয়েটেড ফর, ওয়েটেড ফর, তুমি অ্যাওয়েটেড দাও বা ওয়েটেড ফর দাও, দেখো কারেক্ট ইউজ বলা হয়েছে। আই টোল্ড টু হিম, টোল্ড টু হিম কোনো দিন হয় না, আই টোল্ড হিম। আর অ্যাবভ ফ্রম কাস্ট, অ্যাবভ ফ্রম কাস্ট হয় না, অ্যাবভ কাস্ট অটোমেটিক হয়। কিছু নিচে রুলস লেখা আছে, পড়ে নিও। যদি প্রিপোজিশনের আগে ও পরে নাউন আসে তবে নাউনটি সিঙ্গুলার ফর্মে হয়, ঠিক আছে? যেমন এখানে উল্লেখ করা হয়েছে কি ডোর টু ডোর, দেখো প্রিপোজিশনের আগেও নাও পরেও নাও, তো কখন এটা ওইরকম হয় না, ডোরস টু ডোরস কখনো হয় না, ঠিক আছে? দে সার্চ ডোর টু ডোর এরকম, ঠিক আছে? পড়তে দেখো স্টেপ বাই স্টেপ দুটোই নাও। তারপর দেখো ওয়ার্ড ফর ওয়ার্ড দুটোই নাও, বাই অ্যান্ড বাই দুটোই নাও, ওয়ান অ্যান্ড ওয়ান দুটোই নাও, ওয়ান অ্যান্ড ওয়ান দেখো তো ওয়ান বাই ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান, তিনটা আলাদা আলাদা মিনিং আছে, পড়ে নিও, সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে বাই অ্যান্ড বাই মানে স্লোলি, ঠিক আছে? ওয়ান অ্যান্ড ওয়ান মানে যে কন্টিনিউয়াসলি, ওয়ান বাই ওয়ান মানে এক এক করে, আর ওয়ান 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 এর মানে হচ্ছে যে উইদাউট ইন্টারফারেন্স, ঠিক আছে? একের পর এক, মাঝখানে কেউ দালাল নেই। তারপর দেখো প্রিপোজিশন চেঞ্জ উইথ পার্টস অফ স্পিচের সঙ্গে প্রিপোজিশন চেঞ্জ হতে পারে। এবার দেখো আমি ক্যাপাসিটি কথাটা লিখলাম, ক্যাপাসিটিটা কি নাউন ফর্ম, আবার এই ক্যাপাসিটি যদি অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হয় তাহলে ক্যাপেবল হয়ে গেল। তো ক্যাপাসিটির জন্য অফ হলো, ক্যাপাসিটির জন্য ফর হলো, কিন্তু ক্যাপেবলের জন্য কী হলো, অফ হয়ে গেলো। দেখো ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক বা ক্যাপাসিটি ফর দ্য লার্নিং, কিন্তু কেপেবলের পর সবসময় অফ হবে, সি ইজ কেপেবল অফ লিডিং, ঠিক আছে? কনফিডেন্স ইন, কনফিডেন্স ওটা তার নাউন আছে তো এরপরে ইন বসলো, কিন্তু কনফিডেন্স কথাটা যখনই অ্যাডজেক্টিভ হয়ে গেলো তাহলে কনফিডেন্ট হয়ে গেলো, তখন অফ নিয়ে নিল, ঠিক আছে? এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, মনে মানে পড়বা, পড়তেও ভালো লাগবে, মনেও থাকবে। ডিজায়ারের পরে ফর, ডিজায়ারটা নাউন, কিন্তু এই ডিজায়ারটা যখন অ্যাডজেক্টিভ হয়ে গেলো ডিজায়ারাস তখন অফ হয়ে গেলো, ঠিক আছে? তারপরে অ্যাফেকশন নাউন, তো ফর নিচ্ছে, আবার অ্যাফেকশনের যখন হলো তখন কী হলো, টু হয়ে গেলো। এই কয়েকটাই যেগুলো আছে, ঠিক আছে? যদি এক্সামিনার মনে করে যে এমন কিছু কোশ্চেন দেবো যে ছাত্রছাত্রীরা পারবেই না, তো সত্যিকারই পারবে না, কিন্তু এক্সামিনার পরীক্ষা হলে এরকম করে না, এক্সামিনার একটা যুক্তিতর্ক দিয়ে কোশ্চেনটা তৈরি করে, তো এই কিছু যুক্তিতর্ক মনে রাখতে গেলেই যথেষ্ট আর কি, ঠিক আছে? তা ল্যাক অফ, আবার ল্যাকের পরে যদি ভার্ব ফর্ম হয় তাহলে কোনো প্রিপোজিশন বসে না, তাই না? ল্যাক অফ ফান্ডস মানে ল্যাকটা নাউন ফর্ম আছে, কিন্তু ল্যাকের পরে দেখো কোনো প্রিপোজিশন নাই, তখন ল্যাকটা ভার্ব ফর্ম আছে, ট্রানজিটিভ ভার্ব, তাই না? উই ল্যাক ফান্ডস, দে ল্যাক দ্য রিকোয়ার্ড স্কিল। অ্যান্সার টু, তাহলে দেখো অ্যান্সারটা নাউন ফর্ম হিসাবে এসছে, আবার অ্যান্সার ভার্ব ফর্ম হিসাবে আসো, ভার্ব ফর্ম হিসাবে কোনো প্রিপোজিশন দরকার নাই, ক্লিয়ার? আচ্ছা, তারপরে প্রাইড কথাটা আছে, প্রাইডের পরে ইন বসবে যদি প্রাইডটা নাউন ফর্ম হয়, তখন টেক প্রাইড ইন ইউর ওয়ার্ক। আবার প্রাইডটা যদি সবসময় যদি আমরা ভার্ব ফর্ম নিই তাহলে তার কী হবে, তাহলে ধর হি প্রাইড হিমসেলফ ওয়ান, প্রাইড ভার্ব ফর্ম নিলে কী হবে, এক্ষেত্রে ওয়ান হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আরেকবার বিশ্লেষণ করছি। প্রাইড যদি নাউন ফর্ম হয় তো ইন নিবে, আচ্ছা প্রাইড যদি ভার্ব ফর্ম হয় তাহলে কী নিবে, ওয়ান নিবে। তাহলে কী করে বুঝবো, তার আগে সাবজেক্ট থাকবে, আর এই প্রাইডের আগে সাবজেক্ট থাকবে না, কি নাউন থাকবে, ঠিক আছে? বা এই নিজেই নাউন, তো এরপর একটা নাউন হয়তো আর নিবে, ঠিক আছে? তো প্রাইড অন ভার্ব, আর প্রাউড কথাটা যেটা আছে গর্ববোধ করা, প্রাউডের পরে সবসময় অফ বসে যদি এটা আমাকে অ্যাডজেক্টিভ বোঝায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর দেখো সাম ফ্রেজ প্রিপোজিশনগুলো রয়েছে, দেখো কী কী দেখো তো। অ্যাকর্ডিং এর টু এর পরে কী বসে বলো তো, কোনো টার্মস কন্ডিশন, কোনো ব্যক্তি, ঠিক আছে? আমি বললাম অ্যাকর্ডিং টু, ঠিক আছে? কোনো পার্সনের কথা বললাম, ক্লিয়ার? কিন্তু অ্যাকর্ডিং এর টু এর পরে যদি আমি বলি যে অ্যাকর্ডিং টু মি, কোনো দিন হবে না, ভুল। যদি মি কথা বলতে গেলে তোমাকে কী বলতে হবে বলো তো, যে ইন অ্যাকর্ডেন্স উইথ মি, এখানে কথাটা উল্লেখ করতে হবে, এভাবে মনে রাখতে হবে। অ্যাকর্ডিং এর পরে মি কোনো দিনই হয় না, ঠিক আছে? তাহলে কী হয়, অ্যাকর্ডিং এর টু এর পরে সবসময় কোনো পার্সনকে উল্লেখ করতে হয়, সবসময় কোনো পার্সনকে উল্লেখ করতে হয়, ঠিক আছে? বা কোনো রুলস রেগুলেশন উল্লেখ করতে হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ মি বলা যায়, ঠিক আছে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস, ইন অ্যাকর্ডেন্স উইথ ল বলা যায়। তারপর দেখো ইন কেস অফ মানে যদি, তো ইন কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ, ইন কেস অফ এমার্জেন্সি, ঠিক আছে? তাহলে ব্রেক গ্লাস ইন কেস অফ ফায়ার। তারপরে উইথ রেফারেন্স টু প্রসঙ্গে, উইথ রেফারেন্স টু ইয়ার লেটার, উইথ রেফারেন্স টু আওয়ার মিটিং, ঠিক আছে? এরকম বলা যায়। তারপরে দেখো ইন ওয়ার্ডার টু মানে যাতে, তাহলে কি উই ভ্যাকেটেড ইন ওয়ার্ডার টু অ্যাভয়েড লিমিটেশন, ক্লিয়ার? এবার এখানে দেখো ওয়িং টু আর ডিউ টু, দুটোর মানে হচ্ছে কি কারণ,
ওয়েং টু মানেও কারণ, ডিউ টু মানেও কারণ। তবে ওয়েং টু মিনস হচ্ছে ডিউ টু, বাট দেয়ার আর ফিউ ডিফারেন্স। কী ডিফারেন্স রয়েছে? এ সেন্টেন্স শুড স্টার্ট উইথ ওয়েং টু, নট ডিউ টু। সেন্টেন্স যদি স্টার্ট করতে হয় তো স্টার্ট সবসময় কী দিয়ে হয়? ওয়েং টু দিয়ে হয়, এটা মনে থাকবে। ডিউ টু দিয়ে কখনো সেন্টেন্স স্টার্ট হয় না। দেখো, ওয়েং টু হেভি রেন আই কুড নট কাম, ঠিক আছে। আর ডিউ টু কী বলো তো? দেখো বলছে ডিউ টু কামস আফটার ডিফারেন্ট ফর্মস অফ বি, বি এর পরে তো অ্যাক্সিডেন্ট ওয়াজ ডিউ টু হেভি রেন। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? আমরা পড়লাম যে ওয়েং টু দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে ডিউ টু দিয়ে হয় না। আর যদি কোনো বি ভার্ব মানে বি ভার্ব পেয়ে যায় অ্যামিজ আর ওয়াজ ভার, তারপরে ওয়েং টু হয় না, তারপরে কী হয়? ডিউ টু হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। বাস আমাদের কাছে এই কয়েকটা রুলস খুব সুন্দর রুলস এবং খুব ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে। এরপর একটা আর আছে, সেটা আমরা এখনই এই ক্লাসেই করে নিব। সেটা হচ্ছে এটা, যে এতক্ষণে আমরা কি পড়লাম যে কিছু যে ওয়ার্ড মানে ভার্ব রয়েছে, যে ভার্বের পরে প্রিপোজিশন বসছে, এটা কোন প্রিপোজিশন? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে মানে ডিটারমাইন কাকে মানে কাকে দেখে করতে হচ্ছে? তার পরবর্তী ওয়ার্ড নাউনকে দেখে করতে হচ্ছে, তাই না? এতক্ষণ এই ক্লাসগুলো করলাম। এবার যে এইটা বিষয়টা আছে, এটা কিন্তু যে ভার্বটা আছে, এই ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। কেন বসে না? কীভাবে বসে না? দেখো, বলা হয়েছে যে স্পেসিফিক ভার্ব যখন অ্যাক্টিভ ফর্ম থাকে তখন কোনো প্রিপোজিশন বসে না। তারপরে পরে কাকে নিয়ে নেয়? ডাইরেক্ট অবজেক্টকে নিয়ে নেয়, ঠিক আছে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো স্ট্রেস, তাহলে হি স্ট্রেস দ্য পয়েন্ট, এখানে স্ট্রেস ওয়ান দ্য পয়েন্ট হবে না, ঠিক আছে। কেন? এটা ডাইরেক্ট অবজেক্ট বলছে, তাহলে এটা ভয়েস চেঞ্জ যাবে। হি স্ট্রেস দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, দেখো এখানে কিন্তু স্ট্রেস ওয়ান কোনো মতেই সম্ভব নয়। এই কয়েকটা ওয়ার্ড তোমার মনে রাখবো, স্ট্রেস, এমফাসাইজ, ঠিক আছে, দি এমফাসাইজ দ্য সেফটি, এমফাসাইজ ওয়ান কোনো দিন হয় না, তাই না? ঠিক ওরকম লিখে দেওয়া হয় যাতে তোমাদের আমাকে বলতে কম হয়, তোমাদের খুব সহজে বুঝে যাও, ওইভাবে তোমাদের এখানে ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে। অ্যাকম্পানি আছে, অ্যাকম্পানি মানে সাথ দেওয়া, সঙ্গে যাওয়া, দেখো এখানে কোনো উইথ কথাটা নেই, ঠিক আছে। আবার এটাই যদি তোমার ধরো যে অনেক ক্ষেত্রে ইউজ হয় অ্যাকম্পেন্ড উইথ, তো সেটা নিচে উদাহরণ দেওয়া আছে। দেখো কম্প্রোমাইজ আছে, ইনভেস্টিগেট আছে, তারপরে দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। কনসিডার আছে, ভায়োলেট আছে, ডিসকাস আছে, এই ওয়ার্ডের পরে কিন্তু প্রিপোজিশন হয় না। পারভেড আছে মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। তারপরে প্রিসিড আছে, ঠিক আছে, ফলো করা বা আগে আসা। তারপরে দেখো রিচ আছে, ওয়ার্ডার আছে, টেল আছে, এই ওয়ার্ডগুলো তোমাকে বারবার পড়ে মনে রাখতে হবে। ডিসক্রাইব আছে, এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না। রিডিকিউল আছে, ঠিক আছে, সাকসেস আছে, সাকসিড আছে, ইনভেড আছে, রেজিস্ট আছে, এগুলোর পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। তার অ্যাটাক আছে, ঠিক আছে, তাহলে রিজেম্বল আছে, এন্টার আছে, এসচিউ আছে, এসচিউ মানে এড়িয়ে যাওয়া, ডাইরেক্ট আছে, জয়েন আছে, এগুলোর পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। তারপর দেখো সাইন, ইফেক্ট, এনশিওর, তারপর দেখো বোর্ড, এগুলোর পরে কোনো প্রিপোজিশন কিন্তু বসে না। এই যে 30খানা যে ওয়ার্ডটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এই 30খানা ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। ক্লিয়ার? আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমাদের অনেকটাই হয়তো প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এরপরে যে ওয়ার্ডটা আমি এই পরে ক্লাসটা নিয়ে আসবো, যে প্রিপোজিশনকে নিয়ে কিছু ইরোর স্পটিং, প্রিপোজিশনের উপরে যে সমস্ত ইরোরগুলো আছে, যে ইরোর কীভাবে স্পট করব, সেটা নিয়ে তোমাদের বেশ কয়েকটা রুলস করতে হবে, তাই না? এই রুলস আমি 1 বাই 1 করে আমি নিয়ে আসবো। এই রুলসের মধ্যে বেশিরভাগ রুলস তো আমি এখানে পড়িয়ে দিয়েছি। আবার আমি এই রুলস নিয়ে আলোচনা করতে পারি পরবর্তী ক্লাসে, যে ওই রুলসকে ফলো করে প্রিপোজিশন চলে, আর ওই রুলস যদি ফলো না হয় তো কী করে আমরা ইরোর ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপর একটা ক্লাস আর হতে পারে এই রুলসের উপরে। তারপরে আবার একটা ক্লাস নিয়ে আসবো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, যে অ্যাকচুয়ালি আমাদের বাজারে কত রকমের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঘুরছে যেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। এবং তারপরে সব থেকে শেষে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেটা অ্যাকচুয়াল পরীক্ষাতে এসছে যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যাতে তোমাদের ওভারঅল বেশি রিভিশন হবে। তা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, কোনো বুঝতে সমস্যা হলো, আর কিছু সমস্যা হলো, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, তোমার ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, ওই চ্যানেলে গিয়ে আমাকে ফলো করো এবং ওখানে পিডিএফটা রাখা আছে, ঠিক আছে। আজকের মতো এটুকুই, তোমার সব ভালো থাকো।